প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, ভালো আছো এবং লেখাপড়া করতেছো। আজকে আমি নির্দিষ্ট যৌগ শুরু করেছি। গতদিনে এই ক্লাসটা হয়েছে। আজকে যেটা শুরু করব সেটা প্রতিস্থাপন পদ্ধতি। নির্দিষ্ট যৌগের প্রতিস্থাপন পদ্ধতি কীভাবে নির্ণয় করা যায়। প্রতিস্থাপনটা কি? প্রতিস্থাপন হচ্ছে একটির পরিবর্তে আরেকটি কোনো নতুন চলরাশি যদি বসে, তো সেই চলরাশিটাকে আমরা বলতেছি প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে একটি চলরাশির পরিবর্তে আরেকটি চলরাশি জায়গা দখল করবে। সেটা কীভাবে জায়গাটা দখল করে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। যেমন a to b f of x dx, এটা একটা নির্দিষ্ট যৌগ। এই চলরাশিটা x আছে, x এর পরিবর্তে আমি একটা নতুন চলরাশি z ধরব। ধরে x ইকুয়াল টু z। তাহলে আমি যদি এখানে x বসাই তাহলে এখানে dx থাকতে পারে না, এটা একটা ভিন্ন চলরাশি হবে, যার কারণে এই dxটাকে আমাকে dz এ রূপান্তর করতে হবে। আর dz কে আমি কীভাবে রূপান্তর করব? এই চলরাশি যেটা আমি ধরলাম সেটাকে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা dz dx or dx equal to dz। তাহলে এবার dx রূপান্তর হলো dz এ। তারপরে এখানে আছে নির্দিষ্ট যৌগের যে লিমিট, লোয়ার লিমিট এবং আপার লিমিট, এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে এখানে কীভাবে আমরা চেঞ্জ করবো সেটা একটু দেখি। x এর মান a to b, z এর মান আমি x এর মান যদি a বসাই z এর মান a হবে, x এর মান যদি b বসাই z এর মান b হবে। এটা যে সবসময় একই রকম হবে তা না। এখানে চলরাশি যদি আমি x এর পরিবর্তে z স্কয়ার ধরতাম তাহলে কিন্তু আলাদা আসতো লিমিটটা। যেহেতু আমি সমান ধরছি চলরাশির ঘাত 1, তো যার কারণে এখানে পরিবর্তন একটা হয়নি। পরবর্তী অঙ্কগুলো করার সময় দেখা যাচ্ছে পরিবর্তন হচ্ছে। এখানে তাহলে a to b এ থাকতেছে লিমিট f of z dx এর মান আছে dz। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রতিস্থাপিত করতে হবে। কাকে বলে প্রতিস্থাপিত করতে হবে সেটা আমরা অঙ্ক করার সময় বুঝতে পারবো। আপাতত আমি x এর পরিবর্তে z ধরছি, তখন এখানে dx এর পরিবর্তে আমাকে dz আনতে হয়েছে। এখানে লিমিট ছিল a to b, সেটাও পরিবর্তন করে এখানে কাকতালীয়ভাবে হলো a to b লিমিটটা ঠিক আছে। তো এইভাবে তিনটা কাজ করতে হবে। প্রথমে চলরাশির পরিবর্তন, তারপর dx এর পরিবর্তন, তারপর লিমিটের পরিবর্তন। তো আমরা একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে পরিবর্তন হচ্ছে। তেত্রিশ নম্বর, ওয়ান টু থ্রি 1/x cos ln x dx। তাহলে আমরা দেখলাম যে অঙ্কটা যেটা আছে সে 1 2 3 1/x cos ln x dx। এখন কাকে ধরলে অপরটা আসবে খেয়াল করতে হবে। আমি কি 1/x কে ধরলে ln x আসবে, তাহলে ln x কে ধরলে 1/x আসবে। তাহলে আমরা জানি যে ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1/x আসে। এই জন্য আমি ধরে নিচ্ছি যে ln x ইকুয়াল টু z। তাহলে এটা ডিফারেন্সিয়েট যদি করি 1/x dz dx or 1/x dx equal to dz। তাহলে আমি চলরাশির পরিবর্তন করছি, ln x এর পরিবর্তে z ধরছি। এবার dx কে আমি dz এ রূপান্তর করছি, এবার আমি লিমিট চেঞ্জ করব। লিমিট যদি চেঞ্জ করি
এক্স এর মান 1 2 3 আছে। এবার আমার z এর মান কি আছে? x এর মান যদি 1 বসাই, আমরা জানি ln 1 এর মান 0 হয়। x এর মান যদি 3 দেই তাহলে এটা ln 3। তাহলে আমি এখানে কি করলাম, আমি ln x z ধরছি, dx কে dz এ রূপান্তর করছি। এইবার আমি লিমিট চেঞ্জ করলাম কি, x এর মান আছে 1 2 3, লোয়ার লিমিট 1 আপার লিমিট 3। এইবার আমি লোয়ার লিমিট আমার এখানে 1 বসাই দিচ্ছি, তখন z এর মান ln 1 এর মান 0 0। এবার আমি x এর মান 3 বসাচ্ছি, ln 3 লিখে রাখলাম। তাহলে লিমিট চেঞ্জ হলো এবার 0 টু ln 3। তো এটাকে আমরা একটু সাজাই নিতে পারি, 1 2 3 cos ln x 1/x dx। এবার মান বসাচ্ছি 0 টু ln 3 cos ln x এর মান আমি z ধরছি, z লিখলাম, 1/x dx এর মান dz। এই তাহলে আমরা জানি, তাহলে আমি কি করলাম, লিমিট বসাইলাম। 1 এর পরিবর্তে আমি এখানে 0 পাইছি, 3 এর পরিবর্তে ln 3 পাইছি, ln 3 বসাইলাম, cos ln x এর মান z বসাইলাম, 1/x dx 1/x dx এর মান dz বসাইলাম। তাহলে এখন আমাদের ইন্টিগ্রেটটা দাঁড়াইলো cos z dz। আমরা জানি cos x এর ইন্টিগ্রেট হচ্ছে sin x, তাহলে ইন্টিগ্রেটটা হবে এখানে sin z। লিমিট কি আছে, লিমিট আছে 0 টু ln 3। তাহলে sin আপার লিমিট আগে বসবে, ln 3 মাইনাস sin 0, লোয়ার লিমিট বসার আগে মাইনাস চিহ্ন। আমরা জানি sin 0 এর মান 0, sin ln 3 মাইনাস 0 সমান সমান sin ln 3। তাহলে এটাই হলো এই নির্দিষ্ট যোগের মান। তাহলে আবার বলি, প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক নির্ণয় করতে গেলে তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক করতেছি। প্রতিস্থাপন আমার অঙ্কটা ছিল 1/x cos ln x dx। এখন এই যে ln x ইকুয়াল টু z ধরবো না 1/x ইকুয়াল টু z ধরবো। যদি আমি 1/x ইকুয়াল টু z ধরি তাহলে কিন্তু ln x আসবে না, কিন্তু ln x ইকুয়াল টু আমি z ধরি, আমরা জানি যে ln x এর ডিফারেন্সিয়েট আছে 1/x। তাই যার কারণে আমি ln x ইকুয়াল টু z ধরছি, যার ডিফারেন্সিয়েট হচ্ছে 1/x dz dx। তাহলে আমাকে dx কে dz এ রূপান্তর করতে হবে। আমার এখানে আছে 1/x dx, এই জন্য আমি 1/x ঠিক রাখছি, dx টাকে এখানে নিয়ে আসছে dz। তারপরে আমার পরবর্তী তিনটা ধাপের মধ্যে দ্বিতীয় ধাপ করলাম, তৃতীয় ধাপ হচ্ছে লিমিট চেঞ্জ। x এর মান আছে 1 2 3, x এর মান 1 2 3। এবার আমি x এর মান যখন 1 বসাবো, ln 1 এর মান 0, x এর মান 3 ln 3 এর মান আমি এখানে লিখিনি, ln 3 লিখছি। তাহলে লিমিটটা এবার হলো z এর মান 0 টু ln 3। এবার আমরা মান বসাই, এই যে 1 এর জায়গায় 0 আসছে, 3 এর জায়গায় ln 3 আসছে। cos এটার মান z ধরছি, cos z 1/x dx এর মান আমি পাইছি dz। এটা এখন স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। আমরা জানি এই cos x এর ইন্টিগ্রেট হচ্ছে sin x, এই যে sin z লিখছি। এবার আপার লিমিট এবং লোয়ার লিমিট, আপার লিমিট প্রথমে বসবে প্লাস হবে, লোয়ার লিমিট বসার সময় মাইনাস হবে। sin 0 মান 0 বসাই দিয়েছি, তাহলে সর্বশেষ থাকলো sin ln 3। তাহলে এই নির্দিষ্ট যোগের মান হচ্ছে sin ln 3। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে কোনো মন্তব্য লিখবে, আমরা সেখানেই সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী অঙ্কে যাই। আমরা এবার প্রতিস্থাপন পদ্ধতিতে আরেকটি অঙ্ক করবো, সেটা হচ্ছে 34 নম্বর অঙ্ক। 34 নম্বর অঙ্ক, লিমিট হচ্ছে 0 টু 1 x কিউব root over 1 plus 3x to the power 4 dx। তাহলে প্রতিস্থাপিত করব কার সাহায্যে, কোন চলনের সাহায্যে প্রতিস্থাপন করে যেন অপরটা পাই, একটা ধরবো যেন অপরটা পাই।
তাহলে এক্স কিউব ইকুয়াল টু আমি জেড ধরলে কি এইটা পাবো, না এইটা ইকুয়াল টু জেড ধরে এটা পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এইটাকে আমরা জেড ধরি, কেন আমরা জানি যে ডিফারেন্সিয়েট করার সময় 1 বিয়োগ হয়, 3 সাইডে 12, এখানে 1 কমে যাবে, তাহলে 12 এক্স কিউব, তাহলে এই এক্স কিউবটা আমরা পেয়ে পাবো। যদি এই এক্স কিউব ইকুয়াল টু আমি জেড ধরি তাহলে এটা কখনোই আসবে না, যেহেতু আসবে না সেহেতু আমি এইটার মান জেড ধরবো। আর যেহেতু বর্গমূল আছে, আমরা জানি যে বর্গমূল করার সময় বর্গমূল যদি থাকে সেই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে জেড স্কয়ার বলে আমরা একটা সুবিধা পাই। বসানোর সময় কিন্তু জেড স্কয়ার বসালে বর্গমূলটা থাকবে না, বর্গমূলটা থাকবে না, যার কারণে আমরা এই টাইপের যখনই কোথাও বর্গমূল পাবো তখনই সবসময়ের জন্য বর্গ ধরার চেষ্টা করব। তাহলে আমি ধরতেছি 1 + 3x⁴ ইকুয়াল টু জেড স্কয়ার। তাহলে আমি জেড না ধরি জেড স্কয়ার ধরলাম এই বর্গমূলের কারণে। আমি একটু সুবিধা পাবো, যখন মানটা বসাবো তখন বর্গমূলটা উঠে যাবে। তাহলে এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, 0 + 12x³ + z dz। কি করলাম আমি এক্স এর সাপেক্ষে এটাকে আমি অন্তরীকরণ করলাম। তাহলে এটাকে যদি সরল করি 12x³ + z dz dx। এইবার আমি x³ dx নিব, x³ dx, তাহলে 2z/12 dz। অতএব x³ dx ইকুয়াল টু আসতেছে z/6। তাহলে এখন দুইটা কাজ হলো, আমি চলরাশি পরিবর্তন করলাম এবং dx কে dz এ রূপান্তর করার জন্য অন্তরীকরণ করলাম। দুইটা কাজ হলো। তৃতীয় ধাপ হচ্ছে আমার লিমিট চেঞ্জ করা। x এর মান দেওয়া আছে 0 to 1, আমার চলরাশি হয়ে গেছে z, এখানে তো আর ওই x এর মান রাখা যাবে না, এটাকে z এ রূপান্তর করতে হবে। এই মানগুলোকে যদি z এ রূপান্তর করতে হয় তাহলে z এর মাধ্যমে এটাকে আনতে হবে। x এর মান হচ্ছে 0 to 1, z এর মান হবে, x এর মান যখন আমি এখানে 0 বসাবো তখন z² = 1, তার মানে z এর মান হলো 1। x এর মান যখন আমি 1 বসাবো তখন এখানে 3 আর 1 4, 4 এর বর্গমূল করলে হবে 2, তাহলে লিমিটটা হলো 1 to 2। আবার বলি, লিমিট x এর 0 to 1, 0 to 1। আমি যেহেতু চেঞ্জ করছি চলরাশি, তাহলে এইটাকে আমাকে জেডে রূপান্তর করতে হবে। তাহলে x এর মান যখন আমি 0 বসাচ্ছি এখানে, তাহলে এটা 0 হয়ে গেল, এটা 0, z² এর মান 1, অর্থাৎ z এর মান 1। x এর মান যখন আমি এবার 1 বসাচ্ছি তখন এখানে বর্গ যতই পাওয়ার থাক, 4 থাকা 5 থাক 1, 3 আর 1 4, 4 এর বর্গমূল 2, তাহলে z এর মান আসলো 1 to 2। তার মানে z এর লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে 2। এখন আমরা মানটা বসাতে পারি, তার আগে একটু সাজাই নিই। 0 to 1, 1 + 3x⁴ x³ dx। তাহলে লোয়ার লিমিট 0 পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে আসছে 2। এটার মান আমি ধরছি z², ধরছি আমি z²। x³ dx এর মান পাইছি 1/6 z dz। তাহলে 1 to 2, এখানে থাকলো z, এখানে 1/6 z dz। তাহলে এবার আমরা 1/6 কে বাইরে নিতে পারি, এটাকে z² লিখতে পারি, 1 to 2 লিমিট z² লিখতে পারি, z z² dz। তাহলে এই অংশটুকু আমরা এখন ইন্টিগ্রেট করব। এই অংশটুকু আমরা ইন্টিগ্রেট করব। নিচে যদি লিখি আমি 1/6, তাহলে z³/3 আপার লিমিট, লোয়ার লিমিট আছে 1, আপার লিমিট আছে 2। তাহলে এটাকে আরেকটু নিয়ে আসি, 3 × 6 = 18,
z টু 1 to 2 1/18 যদি মান বসাই তাহলে হবে 2 কিউব মাইনাস 1 কিউব 1/18 এখানে হলো 8 মাইনাস 1 সমান সমান 7/18। তাহলে এই নির্দিষ্ট যোগেশের মান বের হলো 7/18 বর্গ একক। এত বর্গ একক আমরা জানি যে নির্দিষ্ট যোগস বা সমাকলের মান বর্গক্ষেত্র বা ক্ষেত্রফলের মাধ্যমে আসে, যার একক আছে বর্গ একক, আমরা বর্গ একক লিখতে পারি। তাহলে আবার জিনিসটাকে একটু আলোচনা করি। সেটা হচ্ছে নির্দিষ্ট যোগেশ ছিল আমার এটা। এই নির্দিষ্ট যোগেশের কোন চলরাশি ধরলে অপরটা পাবো সেটা আমাকে ভাবতে হবে। তো আমরা এক্স কিউব ধরে কখনোই 1 + 3x⁴ পাবো না, কিন্তু এইটাকে যদি আমি জেড ধরি তাহলে এটা পাওয়ার একটা সম্ভাবনা আছে। যার কারণে আমরা জেড না ধরে জেড স্কয়ার ধরলাম। কেন জেড স্কয়ার ধরলাম? জেড স্কয়ার ধরলাম এই কারণে যেহেতু এখানে বর্গমূল আছে, বর্গমূল আছে। বর্গমূল থাকার কারণে আমি একটা সুবিধা পাবো কি জেড স্কয়ার যখন বসাবো বর্গমূলটা থাকবে না। তাহলে এটাকে আমি জেড স্কয়ার ধরছি, যেহেতু ডিএক্সটাকে আমার ডিজেডে রূপান্তর করতে হবে, যেন এক্স এর সাপেক্ষে এটা অন্তর্করণ করছি। করার পরে আমি এক্স কিউব ডিএক্স এর মান সরল করে 1/6 জেড ডিজেড বের করে রাখছি। তাহলে প্রথম কাজ করছি আমি চলরাশির পরিবর্তন, দ্বিতীয় কাজ করছি আমি ডিএক্স এর পরিবর্তন, তৃতীয় কাজ যেটা করব সেটা হচ্ছে লিমিটের পরিবর্তন। এই এক্স এই মানটা ছিল 0 এবং 1 এক্স এর মান, আমি তো এখানে জেড বসাইছি, তাহলে তো জেড এর মান না। তাহলে এক্স এর মান 0 to 1, এবার জেড এর মান কীভাবে আসে দেখি। তাহলে আমাকে এখানে বসাইতে হবে, যেহেতু আমি জেডে রূপান্তর করছি। এক্স এর মান আমি এখানে 0 দিলাম, তাহলে এই অংশটুকু 0, তাহলে জেড স্কয়ারের মান 1, জেড এর মান হচ্ছে 1। এইবার আমি এক্স এর মান বসাবো 1, তা 1 এর উপর পাওয়ার পর তার মানে 1, তাহলে 3 আর 1 4 হচ্ছে, 4 এর বর্গমূল 2। তাহলে লিমিট পাইলাম আমি জেডের 1 to 2, যে মানটা আমি এখানে বসাইছি 1 to 2, এটার মান জেড স্কয়ার, এক্স কিউব ডিএক্স এর মান 1/6 জেড ডিজেড, বর্গমূল বর্গ উঠে গেল, থাকলো জেড 1/6 জেড ডিজেড। এবার আমি 1/6 ধরবো, সময় যেহেতু বাইরে নিলাম, জেড জেড গুণ করলাম, জেড স্কয়ার হলো ডিজেড। আমরা জানি যে ইন্টিগ্রেট করার সময় পাওয়ারের সঙ্গে এক যোগ হয় এবং যা হবে সে পাওয়ারটা ভাগ হবে, এটা আমি ভাগ করে দিলাম। এটা গুণ করে নিয়ে 318 থাকলো আমার জেড টু 1 to 2। আপার লিমিট আগে বসবে 2 দুবার কি, তারপর মাইনাস লোয়ার লিমিট 1 to 2 কি। এটা সরল হবে 8, এখানে সরল হবে 1, বিয়োগ করলে হবে এত। তাহলে উত্তরটা হচ্ছে 7/18 বর্গ একক, 7/18 বর্গ একক। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতি দেখলাম যে আসলে কীভাবে প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপন করার পূর্ব শর্ত হচ্ছে আগে নিজেকে ভাবতে হবে যে কোনটা দিলে অপরটা আসবে, সেটা প্রথম কাজ। তারপরে দ্বিতীয় কাজ আছে ডিএক্সকে ডিজেডে রূপান্তর করা, তৃতীয় কাজ হচ্ছে লিমিটে পরিবর্তন করা। আশা করি তোমরা আমাকে বুঝতে পারছো। আটান্ন নম্বর 0 to 1 x e⁻x স্কয়ার dx। তো আমরা যেখান থেকে শুরু করি প্রতিস্থাপন পদ্ধতি, এই 33 থেকে 126 ম্যাক্সিমাম অঙ্কই হবে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে। আমি আশা করি এই অঙ্কগুলা বা এই অঙ্কগুলা যদি আমরা অনির্দিষ্ট যোগাযোগ করছি এবং প্রতিস্থাপন পদ্ধতি শেখানো করছি, আজকে নতুন করে আবার প্রতিস্থাপন পদ্ধতি করতেছি, আমি আশা করি তোমরা সব অঙ্কগুলো করবে, বাসায় বসে করবে, এবং এই অঙ্কগুলো করাও আছে আমাদের। তো প্রতিস্থাপন পদ্ধতি আরেকটা অঙ্ক দেখতেছি আমরা। এবার আমরা দেখি যে কার পরিবর্তে কাকে ধরবো। এক্স ধরলে এক্স স্কয়ার আসবে, এক্স স্কয়ার ধরলে এক্স আসবে। প্রতিস্থাপন করবো কার মাধ্যমে? এক্স স্কয়ারের মাধ্যমে মানে এক্স এর মাধ্যমে। তো প্রতিস্থাপন এখানে আমরা এক্স স্কয়ার করে যদি জেড ধরি তাহলে কিন্তু এক্স পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এক্সকে যদি আমি জেড ধরি, জেড এক্স স্কয়ার কখনোই আসবে না।
তাহলে বিকল্প কোনো পদ্ধতি নাই, এক্স স্কয়ারের পরিবর্তে আমরা এখানে জেড ধরতেছি। তাহলে প্রথমে আমি চলরাশি পরিবর্তন করলাম, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফাইন করি টুয়াইস এক্স ডিজেড ডিএক্স, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ ডিজেড করে রাখলাম। তাহলে আমি চলরাশি পরিবর্তন করলাম, ডিএক্স এর পরিবর্তন ডিজেড এ রূপান্তর করলাম, এবার আসলে লিমিটের পরিবর্তন। তাহলে আমরা লিমিট পরিবর্তন করতেছি এবার। এক্স এর মান ছিল 0 to 1, এবার জেড এ কি আসে সেটা দেখি। এক্স এর মান যখন 0 তখন জেড এর মান 0, এক্স এর মান যখন 1 তখন জেড এর মান 1। তাহলে লিমিট ঠিকই থাকলো এবার 0 to 1। তাহলে 0 to 1 এটা কিন্তু একটু সাজাই নেই এক্স ডিএক্স। তাহলে এবার জেড এর মান, এক্স এর লিমিট ছিল 0, 0 এর পরিবর্তে 0, এক্স এর আপার লিমিট ছিল 1, জেড এর আপার লিমিট হচ্ছে 1। এক্স স্কয়ার পরিবর্তে আমরা জেড ধরছি, আর এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা হাফ ডিজেড পেয়েছি, হাফ ডিজেড পেয়েছি। যেহেতু ধ্রুব সংখ্যা হাফ, এটাকে বাইরে নিলাম, 0 to 1 জেড ডিজেড। আমরা জানি e টু দি পাওয়ার x এদিকে e টু দি পাওয়ার x হয়, তাহলে হাফ e টু দি পাওয়ার জেড 0 to 1। এটাকে আমরা যখন সরল করি তাহলে আসবে e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার 0 সমান সমান হাফ e টু দি পাওয়ার 1 মানে e টু দি 0 মানে 1, এত বর্গ। তাহলে এই নির্দিষ্ট যৌগের উত্তর হচ্ছে হাফ ইন্টু e মাইনাস 1 বর্গ। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই প্রতিস্থাপন পদ্ধতি অঙ্ক বুঝছো, এবং এই নিয়মিত যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কই শেষ পর্যন্ত প্রতিস্থাপন পদ্ধতির ম্যাক্সিমাম অঙ্ক 2-1 অঙ্ক বাদ দিয়ে আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে। তো তোমাদের কাছে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আগামী দিনে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।